সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফা রচিত যদ্যপি আমার গুরু বইটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। প্রদর্শনীর শেষে সুলতান ছবিগুলো নিয়ে কোথায় রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা। ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনারগাঁয়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার বিশ্বস্ত চেলা বাটুলকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল, তার পেছনে বোধ করি একটাই কারণ। এই বাড়ির ৫-৭ বাড়ি পরে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখেছিলেন। মাসখানেক থাকার পর অনুভব করলেন, এ দরজা জানালাবিহীন পিশাচের মতো দাঁত বের করা লাল ইটের জীর্ণ বাড়িতে সুলতানের পক্ষে বাস করা সম্ভব নয়। তিনি বাটুলকে এই বাড়িতে রেখে নড়াইল চলে গেলেন। ছবিগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, রোদে পুড়তে থাকে। কিছুদিন বাটুল এবং তার মাকে খাওয়া পড়ার পয়সা তিনি জুগিয়েছিলেন। বাটুল আদি পেশায় ছিল নরসুন্দর। সুলতানের আকর্ষণে জাত পেশা ছেড়েছিল এবং বাটুলের জননী ছিল সুলতানের শিষ্যাদের একজন। অনেকেই হয়তো জানেন না, সুলতান ছিলেন নড়াইলে নমশূদ্র সম্প্রদায়ের কাছে একজন দেবতার মতো মানুষ। তারা গোসাই জ্ঞানে তাকে শ্রদ্ধা করত। তার শিষ্য শিষ্যার সংখ্যাও ছিল অনেক। সুলতান বাটুলকে সোনারগাঁয়ের বাড়িতে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে সেই যে চলে এসেছিলেন, সেই বাড়িতে আরেকবার মাত্র পদার্পণ করেছিলেন। জীবন ধারণের জন্য বাটুল সে বাড়ির কাছাকাছি একটা সেলুন খুলে বসে। নড়াইল থেকে মা, বউ এবং বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে বাস করতে আরম্ভ করে। কিছুদিন পর বাটুলের মা ওই বাড়িতে মারা যায়। আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাটুলকে সপরিবারে জোর করে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করে বসে এবং এটা ব্যক্তিগত সম্পত্তি লিখে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বাটুল অন্য একটা বাসা ভাড়া করে বাস করতে আরম্ভ করে। সে আশা পোষণ করত একসময় সুলতান সে বাড়িতে গিয়ে বসবাস করবেন। ১৯৯৪ সালে সুলতান মারা যাওয়ার পর বাটুল বিশ্বাস করত এই বাড়িতে সুলতানের কোনো স্মৃতি থাকল না। বাটুল প্রায়ই আমার কাছে আসত এবং বলতো সুলতানের মতো একজন মহাপুরুষের স্মৃতি কিছুতেই মুছে যেতে পারে না। সোনারগাঁয়ে সুলতানের স্মৃতি রক্ষার জন্য কিছু একটা ব্যবস্থা হবেই। বাটুলের এই বিশ্বাস আমার কাছে পাগলামো মনে হতো, তবু তাকে সে কথা বলতে পারিনি। ১৯৯৬ সালে স্থানীয় কিছু তরুণদের নিয়ে সুলতানের মৃত্যু দিবস ওই বাড়ির সামনে উদযাপন করার আয়োজন করেছিল। আমার কাছে পাকা কথা আদায় করেছিল। ঠিক ২টোর সময় পানামের বাড়ির সামনে গিয়ে যেন হাজির হই। আমি রত্নেশ্বর নামক এক তরুণ এবং বন্যা নামক এক তরুণীকে নিয়ে ঠিকই সোনারগাঁয়ে গিয়েছিলাম। ওই বাড়িটির সামনে গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। বাটুলকে অনেক খোঁজ করে বের করতে হলো। বাটুল জানালো সে লজ্জিত, কিন্তু আমাদের সান্ত্বনা দিতে ভুলল না। স্যার, কিছু মনে করবেন না, ফাঁকে ঝুঁকি আর কদিন চলবে, কতদিন আর দেবতার জায়গা দখল করে রাখতে পারবে। দেখবেন এই বাড়িতেই শিল্পী সুলতানের শিল্প মন্দির তৈরি হবে। এই সোনারগাঁতেই একদিন শিল্পী সুলতানের নামে ডঙ্কা বাজবে। এরই মধ্যে বাটুল আমার কাছে আরও ৫-৭ বার আসা যাওয়া করেছে। সে এলে আমি ভারী বিব্রত হয়ে পড়তাম। কোনো রকমে আসা যাওয়ার পথ খরচটা দিয়ে রেহাই পেতে চেষ্টা করতাম। তথাপি বাটুলকে আমি শ্রদ্ধা করতাম, কারণ তার মধ্যে আমি একটা পবিত্র অগ্নিশিখা জ্বলছে এরকম অনুভব করতাম। ২ মাস আগে বাটুলের ন্যাড়া মাথা বড় ছেলেটি এসে জানিয়ে গেল ১০ দিন আগে তার বাবা মারা গেছে। ছেলেটি জানালো মরবার আগেও তার বাবার মুখে ছিল সুলতান সাহেবের নাম। ছেলেটি ১০-১৫ দিন অন্তর একবার করে আসে, আমাকে স্মরণ করিয়ে দেয় তার একটি চাকুরির প্রয়োজন। এখনো পর্যন্ত আমি তার জন্য কিছুই করতে পারিনি। আর আসে প্রফুল্ল। প্রফুল্লের কথাটি বলে আমি আবার রাজাক স্যারের কথায় ফিরে যাব। আগুন যেমন পতঙ্গকে আকর্ষণ করে, সুলতানের প্রতিও কিছু মানুষ তেমনি আকৃষ্ট হতো। প্রফুল্ল তার একজন। প্রফুল্লর বাড়ি কুমিল্লা জেলায়, পেশাতে সে কাঠমিস্ত্রি।
বাড়িতে তার এক বুড়ো দাদা আর তার ছেলে মেয়ে। প্রফুল্লের বয়স 40 ছুঁই ছুঁই, এখনো বিয়ে করেনি। একসময় ঠিকা কাজ করতে সোনারগাঁ এসেছিল, তখনই সুলতানের সঙ্গে পরিচয়। তারপর থেকে সে ছবি আঁকতে শুরু করে। গুরু সুলতান, তিনি ভরসা দিয়েছেন, এঁকে যাও, একসময় তুমি নামকরা শিল্পী হবে। গুরুর আশীর্বাদ সম্বল করেই প্রফুল্ল এঁকে যাচ্ছে। রং নেই, তুলি নেই, কিছু নেই, তথাপি প্রফুল্লের বিরাম নেই। দূর থেকে দেখলে প্রফুল্লের ছবিগুলোকে সুলতানের ছবি বলেই ভ্রম হয়, কাছে এলে অবশ্য টের পাওয়া যায়। প্রফুল্লের যদি আরেকটু বিদ্যা থাকত, সে যদি আরেকটু সচ্ছল হতো। সুলতানকে কেন আমি অসাধারণ একজন মানুষ মনে করতাম, এতদিনে তার একটা কারণ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। সুলতান প্রফুল্লের মতো একজন মাঝবয়সী অশিক্ষিত মানুষের মনেও শিল্পী হওয়ার বীজ বুনে দিতে পেরেছিলেন, এমন তো আর কাউকে দেখিনি। এ লেখা যখন লিখছি, তার 1 সপ্তাহ আগে প্রফুল্ল এসেছিল। জামার পকেট থেকে দুমড়ানো মোচড়ানো একটা পেপার কাটিং বের করে দিয়ে বলল, স্যার পড়ে দেখুন। আমি বললাম, তুমি পড়ে শোনাও। সে পড়ে শোনালো। ভ্যান গগের একটা ছবি নিলামে বিক্রি হয়েছে, আমাদের টাকায় দাম উঠেছে 58 কোটি টাকা। প্রফুল্ল বলল, স্যার 58 কোটি অনেক টাকা। তার একটা দীর্ঘশ্বাস পড়ল। অথচ লোকটা না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে সুলতানের কথা বলতে হচ্ছে। সুলতানের কথায় বাটুল এবং প্রফুল্লের কথা ঢুকে পড়েছে। এগুলো অপ্রাসঙ্গিক, তবু বললাম, হয়তো সুলতানের ওপর আবার লেখার সুযোগ আমার হবে না। যা হোক, মূল বিষয়ে ফিরে আসি। রাজ্জাক স্যার বললেন, সুলতানে ছবিগুলা নিয়ে এবার কথা কইবার লাগছে 3-4 দিন থেকে। হাসাই তো, এইভাবে পইরা থাকলে ছবির তো কিছু থাকতো না। আমি হুদা সাহেবরে কইয়া একখানা ট্রাকের ব্যবস্থা করছি, কাল আপনার হাতে যদি সময় থাকে একটু গেলে ভালো হয়। সুলতান সাহেব আপন ভোলা মানুষ, কন তো যায় না কখন কি কইরা বসে। সরকারি গাড়ি 5টার আগে ইডেন বিল্ডিংসের গ্যারেজ দিয়ে আইতে হইব, নইলে হুদা সাহেবরে বিব্রত বোধ করতে হইব। হুদা সাহেবের একটু পরিচয় দেয়া প্রয়োজন। হুদা সাহেব মানে মির্জা নুরুল হুদা। একসময় তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হয়েছিলেন, তারপরে জিয়ার আমলে বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি রাজ্জাক সাহেবের ছাত্র এবং অর্থনীতি বিভাগের শিক্ষকও ছিলেন। আমি রাজি হয়ে গেলাম, বললাম যাব। তার পরের দিন ট্রাক নিয়ে সোনারগাঁ চলে গেলাম। সুলতান সাহেবের নামে বরাদ্দ করা বাড়িটা দেখলাম। চুনবালি ঝরে গেলেও বাড়ির কাঠামোটা এখনো বেশ শক্ত, কিন্তু একটিও দরজা জানালা নেই। ড্রাইভার এবং আরেকজন লোকের সাহায্যে ছবিগুলো একে একে ট্রাকে তুলতে লাগলাম। সাধারণত সুলতান খুব বড় ক্যানভাসে ছবি আঁকতেন। 1976 সালের এক্সিবিশনের জন্য সুলতান 30-35টা ছোট ছোট ছবি এঁকেছিলেন। এক্সিবিশনে এই ছোট ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে পারিনি। এখন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক একটি ছবিকে জীবনানন্দ দাশের রূপসী বাংলার এক একটি কবিতার সঙ্গে তুলনা করতে ইচ্ছে হলো। সব ছবি ওঠানোর পর বাঁধা ছাতা করে সব যখন ঠিক করে ফেলেছি, গোল বাঁধালেন সুলতান স্বয়ং। গেরুয়া পাঞ্জাবি পরা দাড়িওয়ালা একটা মানুষ একতারা হাতে হাজির হলো। সুলতান দাঁড়িয়ে লোকটির সঙ্গে কোলাকুলি করলেন, তারপর দুজনে গাঁজা টানতে বসে গেলেন। গাঁজার কলকিতে দম দিয়ে সুলতান মাথা দোলাচ্ছেন, আর বুড়োটি শুরু করেছেন একতারা বাজিয়ে গান। সুলতানকে টেনেও ওঠানো যায় না। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। কাঁটায় কাঁটায় 5টার সময় ট্রাক ইডেন বিল্ডিংসে ফেরত দিতে হবে। তারপর যেতে হবে আমার বন্ধু কুমার শঙ্কর হাজরার বৌভাতের অনুষ্ঠানে। সুলতানকে যতই বোঝায় তার একই জবাব, मैं सुल्तान है, किसी का हुक्म से कोई काम नहीं करता, हम अपना मर्जी से हर काम करता। दूसरा লোকটি সায় দিয়ে বলল, बिल्कुल ठीक, अब तो सुल्तान है। এখন বুঝতে পারলাম রাজ্জাক স্যারের অনুমান কতদূর সত্য। সুলতানকে কোনো রকমে আসন থেকে টলাতে না পেরে অগত্যা আমি ট্রাকে উঠে বসে ড্রাইভারকে বললাম, গাড়ি স্টার্ট দিন, আমাদের 5টার মধ্যে পৌঁছতে হবে। গাড়ি যে আওয়াজ করে ধোঁয়া তুলে চলতে আরম্ভ করে কিছু দূর এগিয়ে এসেছে,
পেছন থেকে সুলতানের কণ্ঠস্বর শুনতে পেলাম, সফা ভাই, আমাকে ফেলে যাবেন না। ছবিগুলো এনে রাজ্জাক স্যারের বাড়ির নিচের তলায় গুছিয়ে গাছিয়ে রাখলাম। একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, ছবিগুলো বেঁচে গেল। মাসখানেক পরে নড়াইল থেকে আবার সুলতান এলেন। এবার দেখলাম তার কণ্ঠস্বর ভয়ানক বদলে গেছে। কার কাছে তিনি শুনেছেন তার অবর্তমানে রাজ্জাক সাহেব তার ছবিগুলো বেচে দিতে পারেন। সুলতান আবার জেদ করতে আরম্ভ করলেন। ছবিগুলো আবার ট্রাকে করে নড়াইলের বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে। আমি লজ্জায় স্যারকে মুখ দেখাতে পারছিলাম না। আমি জানতাম স্যার গোপনে সুলতানকে 30,000 টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। সুলতান তার প্রায় সবটা এলিফ্যান্ট রোডের সুরশ্রী থেকে বাদ্যযন্ত্র কিনে খরচ করে ফেলেছিলেন। আর সুলতানের ভুলে যাবার ক্ষমতা অসাধারণ। যা হোক, রাজ্জাক স্যারকে আবার ট্রাকের ব্যবস্থা করতে হলো। 2,500 কি 3,000 টাকা ভাড়া ছাড়া কেউ নড়াইলে যেতে রাজি ছিল না। ছবি তো সুলতান সাহেব নড়াইল নিয়ে গেলেন। ছবিগুলোর ভাগ্যে কি ঘটল সেটাও একটু বলা প্রয়োজন। একবার একটা দীর্ঘস্থায়ী বন্যা হলো। সুলতানের বাড়িতে খাবার নেই, তার জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। এই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাকে ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেল মালিকের কাছ থেকে চট্টগ্রামের শিল্পপতি A.K. খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গেতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনের জন্য ধার হিসেবে ছবিগুলো সংগ্রহ করেছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। A.K. খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে হবে এবং প্রিমিয়ামের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনী কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সে ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইটস চিলড্রেন ঢাকার বাজারে এসেছে। স্যার 1 কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়ম ব্যবহারের পদ্ধতিটাই একেবারে পাল্টায় ফেলাইছে। এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরাজ গোপর প্রতিশোধ বইবার লাগছে। ইংরাজ আমলে ইন্ডিয়ায় যারাই ইংরেজি লিখছেন তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারো লেখাই টিকব না। আমি জওহরলাল নেহরুর কথা বললাম। তার মাথা নাড়লেন, টিকব না। তারপর মুকুলরাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশদির নাম উল্লেখ করে বললেন, এই রকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব আছিল না। পইরা ইংরেজদেরও নৈরা চৈরা বইতে হইব। সালমান রুশদির উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পর মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগল, তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার, আপনাকে ঘন ঘন মফিদুলের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে কি? স্যার বললেন, মফিদুল আমারে 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আইনা দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইলো কি না খবর লইবার যাই। একদিন সত্যি স্যার অভিধান 2 খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল শেলফ থেকে আরও 5-7টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো শেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবু এখানে বলে ফেললি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবি খ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রন্টিয়ার নামে একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকার সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেননি। তার জন্য তাকে কম বিড়ম্বনাও সহ্য করতে হয়নি। সমরবাবুর মৃত্যুর পর তার উপর তার গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলো একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। রাজ্জাক স্যার সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা এবং তার উপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তার উপর লেখা বই শেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বললেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লিখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সের রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর বয়সের পর আর কোনো কিছু বাংলায় লিখেন নাই, যাও লিখছেন ইংরেজিতে। এটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তা ভাবনার রেঞ্জ ছিল অনেক বড়। টাঙ্গাইল থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরনো দিনের সব প্রসঙ্গ। আব্দুল হালিম গাজনবীর কথা উঠল। সেই সূত্র ধরে এলো ওয়াজেদ আলী খান পন্নী। একসময় মাওলানা ভাসানীর কথাও উঠল। স্যার বললেন, এক সময় মাওলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তার তো আবার 2 রকমের অসুখ আছিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারের অসুখটা মনে হইল আসল অসুখ। আমি তারে দেখতে গেছিলাম হাসপাতালে। আমার দীক্ষা মৌলানা সাহেব খুশি হইল। এই কথা সেই কথা নানান কথা কইবার লাগলো। মৌলানা সাহেব কথা শুরু করলে অন্য মানুষের শূন্য যাওন ছাড়া গতি আসিল না। মৌলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন, 2টা হাই স্কুল দিছি, একটা বেটা ছেলের একটা মেয়েদের। আমি কইলাম, এই কামটা ভালা করছেন। মৌলানা সাহেব শুয়া শুয়া কথা কইতে আসছিলেন। আমার কথা শুননা উঠা বইলেন। আমার চোখের উপর চোখ রেখা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল 2টা খুইলা ভালা করছেন। মৌলানা সাহেবের সেন্সা ছিল খুবই কিন। আকার ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝে নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন, বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এইখানে সাপোর্টিং কোনো কলেজ তৈয়ার করণের আগে 1858-এ ক্যালকাটা ইউনিভার্সিটি তৈয়ার হয়েছে। একই রকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলা তৈয়ার হয়েছে। এখন গ্রামে গঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতেছে। এগুলো কোনো কামে আইব না। আমাকে দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতে কারো নজর পড়তেছে না। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এটা নতুন কিছু না। কলেজ তৈরি হওয়ার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণে এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ দেখতে পাইবেন না। স্যারের শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন। তিনি বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময়ে শেখ সাহেব যারে স্পর্শ করছেন তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। এরপরের কথা আমি বলবার পারুম না। আমি গভর্নমেন্টের লগে দেখা সাক্ষাৎ করি না। 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন তো, আদব লেহাজা ছিল খুব বালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহরু ক্ষমতায় বৈশায় জয়প্রকাশ নারায়ণ রে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইরা তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে
অপোজিশন পার্টিগুলা ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম, কইলাম, আপনি অপোজিশনরে 100 সিট ছাইরা দেবেন না? শেখ সাহেব হাসলেন, আমি চইলা এলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান হইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাইবার পারলেন না। দিন তারিখ সাল এসব আমার মনে থাকে না, আর আমি আমার স্মৃতি থেকে এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাজহারুল হক মারা গেছেন। ডক্টর হকের মৃত্যু রাজাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সে সময় সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্যি কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ডক্টর হক রাজাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরীর মৃত্যুতেও তাকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন রাজাক স্যারের ছাত্র, অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে আমি শুনেছি, মোজাফফর সাহেব যখন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজাক স্যার তার পরিবারের আংশিক দায় দায়িত্ব বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে, কানাডার টরন্টো কি অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জিয়া সরকারের মন্ত্রীযন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন। সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন, রাজাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাবার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটি ছাত্র কানাডার কোন এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনে স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তার একটা অনুরোধে যদি একটা ছাত্রীর উপকার হয়, স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো, স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহাবিরক্ত হয়ে বললেন, এইখান থেকে যাওয়ানোর পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোস্টকার্ডও লেখেন নাই। এইবার আমি আসল ব্যাপার বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ডক্টর আবু মাহমুদও লিবিয়া থেকে আসার পরে রাজাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহমুদের চাকুরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে দেখা করে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেয়া হয়। নতুনভাবে চাকুরিতে যোগ দেওয়ার পর ডক্টর আবু মাহমুদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজেবাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা ডক্টর আবু মাহমুদকে অহেতুক খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এ বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনো হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্বও বটে। মুখ্যত সে কারণেই প্রফেসর ওয়াহিদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি।